নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমার এই চ্যানেলেতে যেরকম প্রত্যেক দিন ভিডিও দেবো বলেছিলাম, তো আজকে নিয়ে এসেছি দ্বিতীয় দিনের ভিডিও। আজকে WBP লেডি কনস্টেবলের মেন্স 2023-এর যে সমস্ত জিকের কোশ্চেনগুলি পড়েছিল সেগুলি আজকে আলোচনা করব। তো প্রথম দিন আলোচনা করেছিলাম WBP লেডি কনস্টেবল মেন্সের আগে যেটা প্রিলিমসের 2023 ছিল সেই কোশ্চেনগুলি। আজকে মেন্সের কোশ্চেনগুলি আলোচনা করব। তো তোমাদের চ্যানেলটা যদি ভালো লাগে পুরো ভিডিও দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এক্সাম রিলেটেড যে সমস্ত কোশ্চেনটা আমি দিতে থাকবো তোমাদের অনেক হেল্প করবে। এবং কমেন্ট সেকশনে তোমরা জানাবে কেমন লাগলো বা কোন ভিডিওটা আনলে তোমাদের সুবিধা হয়, আমি সেরকম আরও ভিডিও নিয়ে আসবো। তো সময় নষ্ট না করে শুরু করি। তোমরা দেখো এবং তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী স্পিড বাড়িয়ে কমিয়ে দেখে নিও, তাহলে তোমাদেরও সময়টা সেভ হবে। আচ্ছা, যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো প্রথম কোশ্চেন কী ছিল 2023-এ মেন্সে লেডি কনস্টেবলে? প্রথম কোশ্চেন ছিল সোনার রাসায়নিক চিহ্ন কী, অর্থাৎ সোনার রাসায়নিক সংকেত কী? অপশান এ AG, অপশান বি কে, অপশান সি AU, অপশান ডি PB। তো কোন অপশান হবে? তো চারটি অপশান ছিল, এর মধ্যে প্রথম অপশানটা হবেই না, কারণ প্রথম অপশান AG মানে হলো সিলভার, তো সিলভার হবেই না। অপশান বিতে আছে কে মানে পটাশিয়াম, এটাও হবে না। এবং অপশান ডিতে আছে পিবি মানে হলো লেড, এটাও হবে না। তো বাকি রইল কি? অপশান সি অর্থাৎ এইউ হলো সঠিক উত্তর। সোনার রাসায়নিক চিহ্ন হলো এইউ। এরপর আসি দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন আছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো অপশান 2 অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন, অপশান বি কৃষ্ণদেব রায়, অপশান সি প্রথম রাজরাজা, তৃতীয় গোবিন্দ। তো কোন অপশানটি এখানে সঠিক হবে? তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়, যেটি অপশান বিতে আছে। তো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। এরপর আসি 3 নাম্বার অপশান। এরপর আসি 3 নাম্বার কোশ্চেন। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? প্রথম অপশান হলো গ্রস্থ উপত্যকা, দ্বিতীয় অপশান হলো ক্যালডেরা, তৃতীয় অপশান হলো ধাপ এবং চতুর্থ অপশান হলো ক্রেটার লেক। তো কোনটি সঠিক উত্তর হবে? তো চারটি অপশানের মধ্যে যে অপশানটি সঠিক হবে সেটি হলো অপশান এ, অর্থাৎ গ্রস্থ উপত্যকা। এটি হলো দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ, যেটিকে গ্রস্থ উপত্যকা বলা হয়। এরপর আসি চতুর্থ কোশ্চেন। গীতগোবিন্দ কে রচনা করেন? এখানে চারটি অপশান আছে। অপশান এ লক্ষণ সেন, অপশান বি জয়দেব, অপশান সি বল্লাল সেন, অপশান ডি তানসেন। তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো জয়দেব। তো এখানে গীতগোবিন্দ কে রচনা করেন? গীতগোবিন্দ রচনা করেন জয়দেব, অপশান বি। তো এখানেতে আরও কিছু কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচয়িতা আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ যে কোনো পিএসসি বা WBPSC বা WBPRBর পরীক্ষাতে অবশ্যই আসে। এমন কিছু কোশ্চেন হলো, যেমন হচ্ছে অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্য বা চাণক্যের লেখা। দ্বিতীয় হচ্ছে বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত অশ্ব ঘোষ। আমি বলতে থাকবো, তোমরা মনে মনে এটা মাইন্ডে বলতে থাকো, তাহলে তোমাদেরও রিভিশন হতে থাকবে। এরপর আসি তৃতীয়, কথাসরিত সাগর কার লেখা? সোমদেব। রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধন। মৃচ্ছকটিকম শুদ্ধকের লেখা। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। বল্লালচরিত কার লেখা? আনন্দ ভট্ট। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেন। হর্ষচরিত কাদম্বরী কার লেখা? বাণভট্ট। চরক সংহিতা কার লেখা? চরক। মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। রামচরিত সন্ধ্যাকর নন্দী ও রামচরিত মানস তুলসী দাস। তো তোমাদের যদি এটা গুলিয়ে যায় যে রামচরিত বা রামচরিত মানস কার লেখা, তো এভাবে মনে রাখবে রামচরিত মানসের শেষে দন্তেশ্ব এবং তুলসী দাসের শেষে দন্তেশ্ব। তো এভাবে মনে রাখবে যে রামচরিত মানস তুলসী দাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। আর হচ্ছে পবনদূত কার লেখা? ধৈ। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। এবং গীতগোবিন্দ কার লেখা? জয়দেব।
অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। এখান থেকে একটা কোশ্চেন আসে যে কাশ্মীরের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি? তো এই রাজতরঙ্গিনী থেকে জানতে পারি, যেটি কলহনের লেখা। বৃষৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। তো এরপর আসি 5 নম্বর কোশ্চেন। সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? অপশান এ ক্যালোরি, অপশান বি সেলসিয়াস, অপশান সি জুল, অপশান ডি ফারেনহাইট। তো কোন উত্তরটি হবে? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো, এখানেতে যে 4টে অপশান আছে, 4টে অপশান অনুযায়ী সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, যেটি অপশান এতে আছে। এবং যদি বলে যে সিজিএস পদ্ধতি ছাড়া তাপের এসআই পদ্ধতি হবে, সেক্ষেত্রে হবে এটি জুল, যেটি হলো এসআই পদ্ধতিতে। এটিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 6 নম্বর কোশ্চেন। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অপশান এ অযোধ্যা, অপশান বি কানপুর, অপশান সি লখনৌ, অপশান ডি দিল্লি। তো 4টে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে, যেখানে নবাব ওয়াজিদ আলী শাহ নবাব ছিলেন? তো 4টে অপশানের মধ্যে অপশান এ অর্থাৎ অযোধ্যা হলো এখানে সঠিক উত্তর। তো অযোধ্যাতে নবাব ওয়াজিদ আলী শাহ নবাব ছিলেন। তো এটা হলো। তো এরপর আসি 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অপশান এ এডিপি, অপশান বি এটিপি, অপশান সি এনএডিপি, অপশান ডি এনইউডিপি। তো কোন উত্তরটি সঠিক হবে? তো 4টি অপশানের মধ্যে যেটির সম্পূর্ণ নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি, এটি হলো সঠিক উত্তর। সঠিক উত্তর হলো এটিপি, এটি হলো সঠিক উত্তর। একে এনার্জি কারেন্সি বলা হয়। এরপর আসি 8 নম্বর কোশ্চেন। নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? অপশান এ গ্লাইকোলাইসিস, অপশান বি সালোক সংশ্লেষ, অপশান সি ক্রেবস চক্র, অপশান ডি ফার্মেন্টেশন। তো 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? এই কোশ্চেনটা ডাব্লিউপি 2023-এ যে মেন্সে ছিল, এই কোশ্চেনটা ভুল ছিল, এই জন্য নাম্বার দিয়ে দিয়েছিল। তো এখানে কিছু ফ্যাক্টস বলে দিই, যেগুলো তোমাদের মনে রাখা উচিত। যেটা হচ্ছে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটাকে বলে সবাত শ্বসন, আর অক্সিজেন ছাড়া যেটা হয় সেটাকে বলে অবাত শ্বসন। মনে রাখবে সবাত মানে বাতাসের সাথে, তাহলেই মনে রাখবে যে অক্সিজেন সহ, সেটা হলো সবাত। আর অবাত মানে বাতাস ছাড়া, অর্থাৎ সেটা হলো অক্সিজেন ছাড়া, এভাবেও মনে রাখতে পারো। আর অক্সিজেন কোনটাতে যদি বলে যে অপরিহার্য, সেক্ষেত্রে মনে রাখবে সবাত মানে সাথে বাতাস, এভাবে মনে রাখতে পারো। তাহলে সবাত শ্বসন এর ক্ষেত্রে অক্সিজেন অপরিহার্য। আর যদি বলে যে সবাত শ্বসনের প্রথম পর্যায় কি, সবাত শ্বসনের প্রথম পর্যায়ে হলো গ্লাইকোলাইসিস, যেটি কোথায় ঘটে? এই গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। আর দ্বিতীয় পর্যায়ে কি? দ্বিতীয় পর্যায়ে হলো ক্রেবস চক্র, যেটি কোথায় ঘটে? যেটি যদি কোশ্চেন করে যে ক্রেবস চক্র কোথায় ঘটে, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো এরপর আসি 9 নম্বর কোশ্চেন। প্রমাণ চাপ ও তাপমাত্রায় অর্থাৎ এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? 12.4 লিটার, 22.4 লিটার, 23.4 লিটার ও 22 লিটার। তো 4টে অপশনে কোনটি সঠিক উত্তর হবে? আমরা সকলেই জানি, আমরা ছোটো থেকেই পড়ে আসছি যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তো অপশান বি হলো সঠিক উত্তর, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন ছিল, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি শাহজাহান, অপশান সি আকবর, অপশান ডি ঔরঙ্গজেব। তো 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? যিনি টমাস রো মুঘল সম্রাটের সময় মানে যার আমলে টমাস রো এসেছিলেন, তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে জাহাঙ্গীর, এটি হলো সঠিক উত্তর। অর্থাৎ জাহাঙ্গীর হলো সঠিক উত্তর, অপশান এ এখানে সঠিক উত্তর। এবং যদি বলে এখান থেকে যে তাজমহল কে নির্মাণ করেছিল, অপশান হবে শাহজাহান। আর এখানে আকবরের সভাতে
যে প্রশ্নগুলো আসে যে বীরবল কার সভাতে ছিল, সেটা কোশ্চেন হবে কিন্তু আকবর। তো এরপর আসি 10 নম্বর কোশ্চেন। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি কর্ণাটক, এটা কর্ণাটিক হয়ে গেছে, এটা কর্ণাটক হবে, অপশান সি মহাবাই, অপশান ডি তামিলনাড়ু। তো চারটি অপশানের মধ্যে কোন কোশ্চেনটি ঠিক হবে? কান্ডালা সমুদ্র বন্দরটি এটা কিন্তু আমাদের পশ্চিম তীরবর্তী একটি সমুদ্র বন্দর, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তো পশ্চিম তীরবর্তী মানে এখানে কর্ণাটক, তামিলনাড়ু বা মহারাষ্ট্র হবে না, এটা মহাবাই হয়ে গেছে, এটা মহারাষ্ট্র হবে, তো এটা হবে না। তো কোনটা হবে? অপশান এ হবে গুজরাট। তো কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা সমুদ্র বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশান এ থার্মোমিটার, অপশান বি হাইড্রোমিটার, অপশান সি ব্যারোমিটার, অপশান ডি হাইগ্রোমিটার। তো চারটি অপশান আছে, এর মধ্যে কোন অপশানটি সঠিক হবে? তো চারটি অপশানের মধ্যে যেটির সাহায্যে বাতাসে জলীয় বাষ্প পরিমাপ করা হয় সেটির সঠিক উত্তর হলো অপশান ডি হাইগ্রোমিটার। এটির সাহায্যে বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়। এবার বাতাসে যে ব্যারোমিটার আছে এটির সাহায্যে কি পরিমাপ করা হয়? চাপ। আর এরপর আছে থার্মোমিটার, এটিতে কি পরিমাপ করা হয়? তাপ। তো এরপর আসি 13 নম্বর কোশ্চেন। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রাজা রামমোহন রায়, অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত। তো চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? যেটি সোমপ্রকাশ পত্রিকাকে সম্পাদনা করতেন যিনি, তো তিনি হলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনাকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান এ সেটি হলো সঠিক উত্তর। এবং সোমপ্রকাশ পত্রিকার যে সম্পাদক ছিলেন তিনি ছিলেন কিন্তু দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 14 নম্বর কোশ্চেন। এটা রণক্ষন্ত্রর হয়ে গেছে, এটা রণথম্বর হবে। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ওড়িশা, অপশান বি রাজস্থান, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরাখণ্ড। তো চারটি অপশানের মধ্যে কোনটি হবে? তো রণথম্বর ন্যাশনাল পার্ক যেখানে অবস্থিত সেটি হলো অপশান বি রাজস্থান। কোথায় অবস্থিত? না রাজস্থানেতে। এরপরে রাজস্থানে যে আরও ন্যাশনাল পার্ক আছে সেগুলি হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, মুকুন্দরা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক এবং সারিস্কা জাতীয় উদ্যান। তো মোট কটি? তো মোট 5টি ন্যাশনাল পার্ক এখানে আছে, অর্থাৎ রাজস্থানেতে মোট 5টি ন্যাশনাল পার্ক আছে। এরপর আসি 15 নম্বর। মিজোরামের রাজধানীর নাম কি? অপশান এ আইজল, অপশান বি কোহিমা, অপশান সি ইম্ফল, অপশান ডি ডিমাপুর। তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো তোমাদেরকে বলে রাখি, ভারতের উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলি আছে সেই সমস্ত রাজ্যের রাজধানী কিন্তু বিগত বছরে ডাব্লিউবি পরীক্ষাতে অনেকবার করে জিজ্ঞাসা করেছে। তো তোমাদেরকে বলবো উত্তর পূর্ব রাজ্যের রাজধানীগুলি সম্বন্ধে অবশ্যই মুখস্থ করে নেবে। তো তোমাদের সেখান থেকে একটা রাজধানী কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। তো এখানে যে কোশ্চেন আছে মিজোরামের রাজধানীর নাম কি, তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ মিজোরামের রাজধানীর নাম হলো আইজল। আর কোহিমা কোথাকার? কোহিমা হলো নাগাল্যান্ড। এরপরে আসি 16 নম্বর কোশ্চেন। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? অপশান এ ব্রঙ্কাইটিস, অপশান বি মেনিনজাইটিস, অপশান সি ফ্যারেঞ্জাইটিস, অপশান ডি কলেরা। তো এটি একটি বায়ু ঘটিত যেহেতু রোগ, বায়ু দূষণ ঘটিত, তো এটা আমরা সকলেই জানি যে অপশান কোনটি হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাইটিস মানুষের দেহে মানে ফুসফুসে ঢোকে, মানুষের দেহে যে ব্রঙ্কাইটিস হয়, সরি ভুল বললাম, দূষিত ধোঁয়া থেকে মানুষের দেহে ব্রঙ্কাইটিস রোগটি হয় ফুসফুসে যেটি প্রবেশ করে। তো এরপর আসি 17 নম্বর কোশ্চেন। সংবিধানের কোন ধারায়
দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? অপশান এ 350, অপশান বি 356, অপশান সি 360, অপশান ডি 352। তো চারটি অপশানের মধ্যে কোনটি হবে? তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 352 নম্বর ধারা। টিক মার্কটা সাইডে দিন, বুঝতে সুবিধা হবে। তো অপশান ডি হলো 352 নম্বর ধারা। 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে এবং আরও দুটি জরুরি অবস্থার কথা বলা হয়েছে, যেটি হলো 356। এই 356 নম্বর ধারাতে স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর 360 নম্বর ধারা, এটি হচ্ছে মানে আর্থিক জরুরি অবস্থা, এটির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই তিনটি ধারা হবে। তো এখানে একটা কোশ্চেন আসে যে কোন জরুরি অবস্থা এখনো পর্যন্ত একবারও জারি হয়নি? তো সঠিক উত্তর হবে আর্থিক জরুরি অবস্থা, তখন এই অপশানটি সঠিক উত্তর হবে, অর্থাৎ 360 নম্বর। এরপর আসি 17 নম্বরের পর 18 নম্বর কোশ্চেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কী? নাইক্রোম সহজলভ্য, নাইক্রোমের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, নাইক্রোম ধাতুর রোধ বেশি, নাইক্রোম একটি মৌলিক ধাতু। তো সঠিক উত্তর কোনটি হবে? তো ইলেকট্রিক বাল্ব আমরা সকলেই জানি যে ইলেকট্রিক বাল্বে নাইক্রোম তার ওটা জ্বলে ওঠে কেন? কারণ নাইক্রোম তারের রোধ প্রচুর পরিমাণে বেশি এবং সেটা হিট হয় এবং হিট হওয়ার পরে নাইক্রোম তার থেকে আলো নির্গত হয়। সেই কারণে নাইক্রোম তারকেও ব্যবহার করা হয় এবং নাইক্রোম তার তো এমনি ব্যবহার করা, অতিরিক্ত তাপে গলে যেতে পারে। এবং এই তাপ সৃষ্টি হয় কী করে? না, পরিবাহীতে যখন প্রচুর পরিমাণে রোধের সৃষ্টি হয় তখনই তাপ সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ নাইক্রোম ধাতুর রোধ বেশি, এই কারণে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো বুঝতেই পারলে রোধ বেশি থাকার জন্য নাইক্রোম তারকে ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে আলো নির্গত হচ্ছে। এরপর আসি 19 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ইলিয়াম, জেজুনাম, ডিওডিনাম এবং মিউকাস। তো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? তো ক্ষুদ্রান্তের অংশ নয় এখানে চারটি অপশনের মধ্যে সেটি হলো মিউকাস। তো মিউকাস ক্ষুদ্রান্তের অংশ নয়। তো চারটে তাহলে কোনগুলি অংশ? ইলিয়াম, জেজুনাম, এটা জেনান হয়ে গেছে, এটা হবে জেজুনাম। এটি হবে জেজুনাম সঠিক উত্তর হবে এটি। সঠিক উত্তর না, যে বানানটা ভুল আছে। এবং ডিওডিনাম। আর তো এখানে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা? সঠিক উত্তর হলো এখানে মিউকাস। এরপর আসি 20 নম্বর কোশ্চেন। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? 23, 24, 22, 25। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বিতে থাকা 24, অর্থাৎ মোহাম্মদ শামি মোট 24টি উইকেট সংগ্রহ করেছিলেন। এরপর আসি 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে এটা তো হলো। এরপর 21 নম্বর, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? অপশান এ লুম্বিনী, অপশান বি কুশীনগর, অপশান সি কপিলাবস্তু, অপশান সি বুদ্ধগয়া। তো চারটি অপশানের মধ্যে কোথায় গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? দুটি হয়, মহাভিনিষ্ক্রমণ এবং মহাপরিনির্বাণ। তোমাদেরকে যদি গুলিয়ে যায় কীভাবে মনে রাখবে? মহাভিনিষ্ক্রমণ। নিষ্ক্রমণ মানে কি আমরা সকলে জানি, বের করে দেওয়া বা নিষ্কাশিত করে দেওয়া। তো এভাবে মনে রাখবে, নিষ্ক্রমণ মানে বেরিয়ে আসা, অর্থাৎ বাড়ি থেকে তিনি যখন বেরিয়ে গেছিলেন সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তো সেটাকে অর্থাৎ কোশ্চেন আসে যে গৌতম বুদ্ধ যখন মহাভিনিষ্ক্রমণ কোনটাকে বলা হয়? তো অর্থাৎ গৌতম বুদ্ধ যখন বাড়ি থেকে বেরিয়েছিল বা গৃহত্যাগ করেছিল তখন তাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আর মহাপরিনির্বাণ কখন বলে? যখন তিনি দেহত্যাগ করেছিলেন বা মারা গিয়েছিলেন। তো এই মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? তো মহাপরিনির্বাণ হয়েছিল অপশান বি কুশীনগর। তো কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল। এটাও মনে রাখতে পারে যে কুশীনগরে খুশি হয়ে গৌতম বুদ্ধদেব মারা গিয়েছিলেন বা দেহত্যাগ করেছিলেন, এভাবেও মনে রাখতে পারো মনে রাখার সুবিধার জন্য। এরপর আসি 22 নম্বর কোশ্চেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো
এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, যেটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর? তো আমরা সকলেই জানি প্রথম স্তর হলো ট্রপোস্ফিয়ার, তারপর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হলো মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন স্তর আছে। এবং ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরের কি নাম হলো? ট্রপোপজ। আর স্ট্র্যাটোস্ফিয়ারের ও পরবর্তী স্তরের যে স্তর, তার মধ্যবর্তী স্তরটির যে ডিভাইডার যেটি, সেটির নাম হলো স্ট্র্যাটোপজ। এভাবে মনে রাখতে হবে। এরপর ট্রপোস্ফিয়ারে যদি উচ্চতা বলে যে গড় উচ্চতা কত, তো গড় উচ্চতা হলো 13 কিলোমিটার। আর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে যদি উচ্চতা বলে, নিরক্ষীয় অঞ্চলেতে হলে উচ্চতা 18 কিলোমিটার। আর যদি বলে যে মেরু অঞ্চলে উচ্চতা কত, তো মেরু অঞ্চলে উচ্চতা হলো 8 কিলোমিটার। আর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হলো এই ট্রপোস্ফিয়ার। এখানেতে যদি বলে যে কোন স্তরেতে সবচেয়ে বেশি গ্যাসীয় উপাদান লক্ষ্য করা যায়, সেটি হলো ট্রপোস্ফিয়ার। আর আরেকটাও কোশ্চেন আসে যে প্রাকৃতিক ঘটনাবলী কোন স্তরে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হলো ট্রপোস্ফিয়ার। আর উষ্ণতা হ্রাস এর স্বাভাবিক হার এখানে লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে এখানে উষ্ণতার ডিফারেন্স লক্ষ্য করা যায়। এরপর আসি 23 নম্বর কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত? অপশান এ 62, অপশান বি 65, অপশান সি 60, অপশান ডি 70। তো চারটে অপশানের মধ্যে কোন উত্তরটি সঠিক হবে? তো তোমাদেরকে এভাবে মনে রাখতে বলেছিলাম, আগের দিনও এই কোশ্চেনটা রিপিট হয়েছিল। তো যে সুপ্রিম কোর্ট মনে রাখবে যে সুপ্রিম মানে সর্বোচ্চ, তো সর্বোচ্চ যেহেতু বলছে তার অবসর সীমা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ 65। আর সুপ্রিম কোর্টের নিচে কি হাইকোর্ট, তো হাইকোর্টের সেক্ষেত্রে কী হবে 3 বছর কম, 62। তো এভাবেও তোমরা মনে রাখতে পারো। অর্থাৎ এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে তো হচ্ছে 65। আর হাইকোর্টের ক্ষেত্রে কত? এটা হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে হলো 62, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হলো 65। এভাবেও তোমরা মনে রাখতে পারো। এরপর আসি 24 নম্বর কোশ্চেন। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? অপশান এ বিয়াস, অপশান বি তিস্তা, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি অলকানন্দা। তো কোন অপশানটি হবে? তো জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এই চারটি অপশানের মধ্যে, তো সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ তিস্তা। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এখান থেকে ব্রহ্মপুত্র যে অপশানটি আছে, তো এখানে একটা কোশ্চেন আসে যে কোন নদী সাংপো নামেও পরিচিত? তো সাংপো নামে কোন নদী পরিচিত? সাংপো নামে ব্রহ্মপুত্র পরিচিত। আর যদি বলি যে ত্রাসের নদী কাকে বলা হয়, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে তিস্তা। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। এরপর আসি 25 নাম্বার, অর্থাৎ শেষ প্রশ্ন ছিল, কারণ 25 25 25 করে কোশ্চেন ছিল, আর 10 নাম্বারের ইংলিশ, এভাবে 85 নাম্বার ছিল। তো শেষ কোশ্চেন হচ্ছে সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী, এটা কোশ্চেনটা একটু এখানে ভুল আছে। তো কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন, এখানটা কাটা, এটা হবে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন। অপশান এ খান আব্দুল গফ্ফর খান, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি সৈয়দ আহমেদ খান, অপশান ডি দাদাভাই নৌরোজি। তো কোন অপশানটি হবে? তো সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান। তাকে সীমান্ত গান্ধী নামেও অনেকে ডেকে থাকেন, বা তিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত। তো এই ছিল আজকের কোশ্চেন আনসার। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, পাশে থাকো, এবং পরবর্তী ভিডিওগুলি যাতে তোমাদের কাছে আপডেট আসে তোমরা লক্ষ্য রাখো, এবং এরকম আরও অনেক ভিডিও পাবে যেগুলি তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। তো পরবর্তী ভিডিও নেক্সট ডে আপলোড করবো, এবং এরকম আরও একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো, এবং যতগুলো কোশ্চেন আছে টোটাল 16টা কি 17টার মতো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আমার কাছে আছে, আমি সবগুলো নিয়ে আসবো, এবং তারপরে বিভিন্ন প্র্যাকটিস সেট আনতে থাকবো যেগুলো তোমাদের বিভিন্ন হেল্প করবে। তো ধন্যবাদ, এখানে ভিডিওটি শেষ করলাম।